দেখেন, আজকে আমরা মডেল মেঘনা আলম নিয়ে অথচ মেঘনা আলম আমি নিজেই বলেছিলাম প্রথম যখন রিপোর্টটা করি যে এই মেঘনা মডেল আলম এরকম নামের কোনো মডেলের নাম আমি কখনো শুনিনি। ঘটনাক্রমে শুনলাম। এখন এই ঘটনাটা এমন একটা বিষয়ে এসে দাঁড়ালো, মানে পুরো রাষ্ট্রের একটা অবস্থানটা নির্ধারণ করে দিল মেঘনা মডেল আলম। কিভাবে? এই মেঘনা মডেল আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের একটা সম্পর্ক, একেবারেই ব্যক্তিগত সম্পর্ক। সেই ব্যক্তিগত সম্পর্কটা আমরা ডিল করতে যে রাষ্ট্র একটা নতজানু পররাষ্ট্রনীতি আমরা পেয়ে গেলাম। আমার কাছে ফেসবুক পোস্টটি বলা যায় হোসেইন তৌফিক ইফতেকার, ওনার লেখা একটা পোস্ট, খুব মূল্যবান কিছু কথা আছে। যেমন তিনি বলছেন, প্রথমেই আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজেই বললেন গ্রেপ্তারটা ভুল ছিল, গ্রেপ্তারের প্রক্রিয়াটা ভুল ছিল। তবুও কারাগারে আছেন বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলম। সরকারের আবার একজন বিশেষ সহকারী খোদা বক্সিদা, তিনি আবার বলছেন না, প্রতারণার অভিযোগ হচ্ছে। আসিফ নজরুল কেন এটা বললেন এটা আমি বুঝতে পারছি না। তার মানে সরকারের মধ্যে দুইটি ধারা। এরই মধ্যে এবার নতুন অভিযোগ, $5 মিলিয়ন বাংলাদেশি টাকায়, যেটা হচ্ছে প্রায় 60 কোটি টাকা দাবি করেছেন তিনি এবং তার সঙ্গীরা। কার কাছে? অজ্ঞাত এক কূটনীতিকের কাছে। মামলায় কিন্তু কোথাও নাম নাই। কে এই কূটনীতিক? মামলায় নাম নেই, পরিচয় গোপন। হইতে পারে এটা এই ধরনের মামলা? আদালতে দাঁড়িয়ে মেঘনা জানালেন, আমার শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই সম্পর্ক ছিল। একদম পরিষ্কার বলছেন, আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এবং সেটা প্রেমের সম্পর্ক, বিয়ের সম্পর্ক। এবং আমার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূত ইসার অভিযোগ ছিল যে সন্তান নষ্ট করা। তার মানে বোঝেন, প্রেম, বিয়ে, সন্তান, এই পর্যায়ে যে গড়ালো। তারপরে মতবিরোধ, সেই মতবিরোধ থেকেই মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করা হলো দরজা ভেঙে রাত দুপুরে, এবং বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হলো। আচ্ছা, আদালতে মেঘনা আরও বলছেন, আমার সাথে শুধু সৌদি রাষ্ট্রদূতের সম্পর্ক, দেওয়ান সামিরকে চিনি না। অন্যদিকে দেওয়ান সামির বললেন, মেঘনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাকে ফাঁসানো হয়েছে। সে প্রবাসী তাকে দেশের ম্যান পাওয়ার বিজনেসের সাথে যুক্ত, তাকে ফাঁসানো হয়েছে। আচ্ছা, তাহলে কি কি প্রশ্ন সামনে আসলো? যে কোনো নারী সত্যি সত্যি প্রতারণা করে থাকে, তাহলে আইনের যথাযথ প্রক্রিয়ায় বিচার করা হয়। যদি সে কোনো প্রতারণা করে থাকে, তাহলে ওই আইনটা কেন প্রথমেই ব্যবহার করা হলো না? কেন দরজা ভেঙে লাইভে থাকা অবস্থায় এমন নাটকীয় গ্রেপ্তার? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কেন কূটনীতিকের নাম পর্যন্ত মামলায় নেই? দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, কেন একজন বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত সম্পর্ক বা বিবাহ নিয়ে রাষ্ট্র এতটা সক্রিয় হলো? যদি হয়ে থাকে, বিয়ে, বোঝাই যাচ্ছে যে ইসার সাথে পার্সোনাল একটা মতবিরোধ, কোনো না কোনোভাবে সে প্যাক্ট। যখন নাকি প্রেম, বিয়ে বলছেন, এবং ওই বাসায়, বসুন্ধরার ওই বাসায় নিয়মিতভাবে আসতেন রাষ্ট্রদূত, এই বিষয়গুলো তো তদন্তের অধীনে। তাহলে এই ব্যক্তিগত সম্পর্কটা নিয়ে রাষ্ট্র কেন যুক্ত হলো? একজন রাষ্ট্রদূতের কথা মতো কি এদেশে কাউকে জেলে পাঠানো যায়? এটা একটা প্রশ্ন। এই মামলা কি সত্যি চাঁদাবাজির, নাকি কোনো গোপন তথ্য চেপে রাখার মূল? যাই হোক না কেন, এই কাহিনী এখন আর শুধু মেঘনার নয়, এটি এখন এক রাষ্ট্রীয় পরীক্ষার গল্প। আমরা কতটা স্বাধীন আর কতটা কূটনৈতিক চাপের কাছে নতজানু। আসলেই তাই। আমরা সৌদি আরবে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের স্বার্থ আছে, এই কারণে তাকে প্রোটেক্ট করতে যে আমরা আমাদের নাগরিকের অধিকার খর্ব করলাম। এতে আমরা মানে দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আসলে স্বাধীন কিনা, নিরপেক্ষ কিনা, এটা প্রশ্ন। নাকি আমরা নতজানু সেই পররাষ্ট্রনীতি, যেই নতজানু পররাষ্ট্রনীতি আমরা ভারতের বেলায় বারবার বলি, ভারত আমাদেরকে পদানত করে রেখেছে, আমরা নতজানু ছিলাম, আমরা সবার সাথে সমান মর্যাদা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো। এখন এই জায়গায় মেঘনা আলমকে নিয়ে আমরা কি সেই অবস্থানে থাকতে পারলাম? এটা একটা প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।